ওকে, আমরা আজকে চ্যাপ্টার 8 থার্মোডাইনামিক্স অফ রিঅ্যাকটিভ সিস্টেম শুরু করব। রিঅ্যাকটিভ সিস্টেমের অনেক কিছুই তোমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া আছে ফ্রম কেমিস্ট্রি। তোমরা হয়তো থার্মোকেমিস্ট্রিও পড়েছো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো। আমরা ভেরি কুইকলি এটা স্কিম আপ করব। ওকে, সো টুডে আজকের আউটকাম যেটা হবে সেটা হলো you'll be able to explain the general principle of thermochemistry. And thermochemistry হলো that branch of thermodynamics যেটা হিটের আদান প্রদান নিয়ে ডিল করে for any chemical process. So analyze the chemical equilibrium and determine the driving force behind the chemical reaction. And finally you'll be able to determine the equilibrium constant, যে সম্বন্ধে তোমাদের আশা করি ধারণা আছে। Equilibrium constant of a chemical reaction and explain its relation with free energy and temperature. Okay, so before that there is another important terminology in regarding chemical reaction, সেটা হলো variance. Variance হলো যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন যখন ক্যারিড আউট হয়, এই রিঅ্যাকশনটাকে এক্সপ্রেস করার জন্য মানে কেমিক্যাল যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটাকে এক্সপ্রেস করার জন্য কয়টা কেমিক্যাল রিঅ্যাকশন independent chemical reaction we present. Is the reactive system consists of E elements and C components, some of which are molecules. Then the number of independent chemical reactions, variance, can be written as V is equal to E minus C. So যে কটা এলিমেন্ট আছে মাইনাস করতে হবে কম্পোনেন্ট কটা আছে। সো এলিমেন্ট কাকে বলে, কম্পোনেন্ট কাকে বলে, এটা একটু আমরা এখানে খেয়াল করি। সিস্টেম কন্টেইনস ফর এক্সাম্পল কার্বন এন্ড অক্সিজেন। সো কার্বন এন্ড অক্সিজেন মিলে একটা সিস্টেম হচ্ছে। সো এখানে এলিমেন্ট হলো দুইটা এলিমেন্ট, রিঅ্যাক্টিং এলিমেন্ট কার্বন এন্ড রিঅ্যাক্টিং এলিমেন্ট অক্সিজেন, এন্ড মেড অফ কম্পোনেন্টস যেগুলো বলতেছি আমরা। সি যেটা হবে সেটা হলো কয়টা কি স্পেসিস ফর্ম করছে, বা সিস্টেমের মধ্যে এই কার্বন এবং অক্সিজেন মিলে কয়টা স্পেসিস আছে। ফর এক্সাম্পল যদি স্পেসিস থাকে অক্সিজেন থাকে, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, সো উই হ্যাভ C is equal to 3, and in that case variance would be V is equal to আমাদের ফর্মুলা হলো E minus C. সো এখানে তিনটা স্পেসিস আছে, তিনটা কম্পোনেন্ট আছে যেগুলো স্পেসিস বলে, আর একটা হলো দুইটা এলিমেন্ট আছে। সো ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু 1। সো এই ধরনের সিস্টেমকে বলে ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম। তার মানে হলো এই ধরনের স্পেসিসের মধ্যে যদি কোনো রিঅ্যাকশন হয় তাহলে একটা কেমিক্যাল রিঅ্যাকশন লাগবে টু এক্সপ্রেস দেম, এবং যেটা হলো 2 কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। সো এছাড়া আর কোনো রিঅ্যাকশন পসিবল না বিটুইন দিস 3 মলিকুলার স্পেসিস। আরেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল সেম কার্বন এবং অক্সিজেন দিয়ে যদি আমরা একটা সিস্টেম তৈরি করি যেখানে মলিকুলার স্পেসিস আছে 4টা, ফর এক্সাম্পল যেখানে কার্বনও থাকতে পারে, অক্সিজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। সো উই হ্যাভ 4 এলিমেন্টস, সরি 4 কি বলে এটাকে কম্পোনেন্টস, এবং সরি 4 এলিমেন্টস এবং কম্পোনেন্টস হলো দুইটা, এবং সেই সমস্ত ক্ষেত্রে ভ্যারিয়েন্স হবে 2। এটাকে আমরা বাইভ্যারিয়েন্ট বলতে পারি বা সিম্পলি মাল্টিভ্যারিয়েন্ট বলতে পারি। তার মানে যেহেতু এখানে ভ্যারিয়েন্স 2 হচ্ছে, সুতরাং এই সিস্টেমটাকে এক্সপ্রেস করার জন্য উই নিড 2 ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন। যেটা হতে পারে এখানে দুইটা উল্লেখ করা হয়েছে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন মনোক্সাইড। সো এই দুইটা হতে পারে দ্য ইন্ডিপেন্ডেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনস। আমরা আরো রিঅ্যাকশনের কথা মনে করতে পারি। ফর এক্সাম্পল এটাও হতে পারে কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন যেটা কার্বন ডাইঅক্সাইড, এটাও রিঅ্যাকশন হতে পারে। তাহলে আমরা কি তাহলে এখানে তিনটা ইকুয়েশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি? এখানে কি তিনটা ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন হলো? না, বিকজ আমরা এই রিঅ্যাকশনটা যেটা পরে যেটা উল্লেখ করলাম সেটা আমরা এই দুইটা থেকেই তৈরি করতে পারি। সো দিস ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। সো আমরা যদি এইটা ইগনোর করি তাহলে এটা এবং এটাও হতে পারে। ওভারঅল একটা সিস্টেম, কেমিক্যাল রিঅ্যাকটিভ সিস্টেম যদি থাকে তাহলে এই যে রিঅ্যাকশন ক্যারিড আউট হচ্ছে সেই রিঅ্যাকশনকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস করার জন্য যে কয়টা ইকুয়েশন লাগে সেগুলোকে বলে ভ্যারিয়েন্স। ওকে, so now let's talk about thermochemistry. Thermochemistry basically deals with heat exchange during a chemical reaction or chemical process or chemical system. So it could be a chemical reaction hote pare, formation of solution hote pare, বা simply change in state hote pare, melting হচ্ছে, evaporation হচ্ছে। So এই ধরনের যে ফিজিক্যাল কেমিক্যাল সিস্টেম প্রসেস যেগুলো আছে, এই সমস্ত প্রসেসে যে হিটের আদান প্রদান হয় সেগুলো নিয়ে যে থার্মোডাইনামিক্সের ব্রাঞ্চটা ডিল করে সেটাই হলো থার্মোকেমিস্ট্রি। এবং যেহেতু হিটের কথা বলা হচ্ছে,
সো আমরা হিট যেটা প্রসেসের সাথে যদি আমরা জানি হিট ইজ এ প্রসেস ভেরিয়েবল, সো এখানে ভেরিয়েশন দুইটা থাকতে মানে কি বলে এটাকে পাথের উপর ডিপেন্ড করে। সো নর্মালি আমরা বলেছি যে most of the metallurgical process carried out at 1 atmospheric pressure. So এই particularly in these conditions যে হিটের আদান প্রদান হয় সেটাকে আমরা চেঞ্জ ইন এনথালপির সাথে রিলেট করতে পারি, আমরা দেখেছি। সো heat evolved or required at constant pressure process is equal to change in enthalpy of the system. So যার কারণে আমরা হিট সরাসরি মেজার না করে আমরা এনথালপি চেঞ্জ মেজার করতে পারি থিওরিটিক্যালি। ওকে, এবং এই হিট রিলিজ হচ্ছে নাকি হিট লাগছে তার উপর বেস করে আমরা জানি রিঅ্যাকশন দুই ধরনের হয়ে থাকে, একটা এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক, এবং এগুলোকে লেখার জন্য কতগুলো কনভেনশন আছে। ফর এক্সাম্পল আমরা যদি হিটটাকে এনথালপি থেকে যদি আলাদা রেখি, রিঅ্যাকশনের বাইরে নিয়ে আসি, তাহলে পরে প্লাস ইন্ডিকেট করে এন্ডোথার্মিক। আমরা জানি ডেল্টা এস মানে হলো চেঞ্জ ইন এনথালপি হুইচ ইজ ইকুয়াল টু ফাইনাল এনথালপি মাইনাস ইনিশিয়াল এনথালপি। সো এখানে প্লাস যেহেতু দেওয়া হয়েছে, সুতরাং ফাইনাল যে স্টেট যেটা আছে সেই ফাইনাল স্টেটের এনথালপি বেশি ছিল, বেশি ছিল বিকজ সিস্টেমে হিট আসছে, যার কারণেই সিস্টেম ফাইনাল সিস্টেমের স্টেটের এনথালপি আগেরটা কম বেশি আছে, যার জন্য এটা প্লাস হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশনকে যদি এনার্জিটাকে ভিতরে ঢুকিয়ে দিই রিঅ্যাকশনে, তাহলে একটা মাইনাস সাইন দিতে হয়, সো সাইন চেঞ্জ উল্টো হয়ে যায়। সো এই রিঅ্যাকশনটা উইথে প্রোডাক্ট ফর্ম করছে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড মাইনাস 349 কিলোজুলস লাগে, সো এটা দিতে হবে। এক্সোথার্মিকটার উল্টা ডেল্টা এস এখানে মাইনাস ইন্ডিকেট করা হয়, তার মানে হিট চলে গেছে, সো ফাইনাল সিস্টেমের স্টেট যেটা আছে সেখানে এনার্জি কম আছে, এনথালপি কম আছে। ওকে, সো দিস ইজ দ্য, আর এখানে প্লাস মিন করা হচ্ছে যে হিট ইভলভ হয়েছে। আমরা জানি এক্সোথার্মিক রিঅ্যাকশনে হিট ইভলভ হয়। সো এতে গেল রিঅ্যাকশনের নেচার। এছাড়াও কিছু কমন টার্মিনোলজি আমরা ইউজ করে থাকি থার্মোকেমিস্ট্রিতে, যেমন হিট অফ রিঅ্যাকশন। হিট অফ রিঅ্যাকশন আমরা জানি যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি স্টয়কিওমেট্রিক্যালি ব্যালেন্সড কন্ডিশনে থাকে তখন যে হিটের প্রয়োজন হয় বা হিট ইভলভ হয় সেটাকে আমরা বলি হিট অফ রিঅ্যাকশন। ফর এক্সাম্পল দিস ওয়ান, এন্ডোথার্মিক বলি বা এক্সোথার্মিক যেটাই বলি না কেন, এই ডেল্টা এইচ যেটা হচ্ছে সেটা হলো হিট অফ রিঅ্যাকশন অফ দিস রিঅ্যাকশন, এটা হলো হিট অফ রিঅ্যাকশন ডেল্টা এইচ। ঠিক আছে, হিট অফ ফরমেশন কাকে বলে? মোটামুটি সেম ধরনের জিনিস, যেমন অ্যালুমিনা এই রিঅ্যাকশনটা, তার মানে 1 মোল অ্যালুমিনা ফর্ম করতে গেলে পরে যে হিট লাগে বা দিতে হয় সেটাকে বলে হিট অফ ফরমেশন। ইট ইজ অলসো অ্যান হিট অফ রিঅ্যাকশন অ্যাজ ওয়েল, আমরা একটু পরে দেখছি। সো হিট অফ ফরমেশন হলো যে 1 মোল একটা কম্পাউন্ড ফর্ম করতে গেলে পরে ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস যে হিটের ইভলভ হয় বা লাগে সেইটাকে বলে হিট অফ ফরমেশন। নরমালি হিট অফ ফরমেশন ইন্ডিকেট করার জন্য একটা কন্ডিশনটাকে স্পেসিফাই করা হয়, আমরা এখানে যে স্ট্যান্ডার্ড শব্দটা দিয়েছি। সো ইন মোস্ট কেসেস স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন আমরা মেজার করি বা ইউজ করি ইন রিঅ্যাকশন, ইন ইকুয়েশনস অর ইন ক্যালকুলেশনস। এবং এই স্ট্যান্ডার্ড জিনিসটা আসে হলো আমরা নরমালি যেটা লিখি সেটা হলো ডেল্টা এইচ এর উপর একটা ছোট্ট একটা গোল ও সাইন দেই বা জিরো সাইন দেই, এটা ইন্ডিকেট করে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। এবং কন্ডিশন যেটা হয় নরমালি 1 atmospheric pressure and 25 ডিগ্রি বা 298 K, সো 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 atmospheric pressure, এটাকে কমনলি স্ট্যান্ডার্ড কন্ডিশন হিসেবে ট্রিট করা হয়। সো দিস ইজ স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। হিট অফ কম্বাশন, ইউ নো দ্যাট একটা ফুয়েল যদি আমরা কনসিডার করি তাহলে ফুয়েলের একটা স্টয়কিওমেট্রিক্যাল ব্যালেন্স ইকুয়েশন যদি ক্যারিড আউট হয় তখন যে এনার্জি ইভলভ হয় সেটাকে বলে হিট অফ কম্বাশন। ইকুয়ালি হিট অফ ট্রান্সফরমেশন মানে একটা ট্রান্সফরমেশন ক্যারিড আউটের সময় যে হিট আদান প্রদান হয় সেটাই হলো হিট অফ ট্রান্সফরমেশন। এবং অল দিস রিঅ্যাকশন মাস্ট বি ইন স্টয়কিওমেট্রিক্যালি ব্যালেন্সড কন্ডিশন। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কার্বন ইন গ্রাফাইট ফর্ম, হাফ অক্সিজেন ইন গ্যাসিয়াস ফর্ম এন্ড কার্বন মনোক্সাইড গ্যাসিয়াস ফর্ম। এটা হলো ডেসক্রিপটিভ ফর্মে, নরমালি এই ধরনের এভাবে লেখে না, লেখা হলো সাধারণত এই ধরনের সিম্বল ইউজ করে। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট ইন্ডিকেট করে ইট ইজ আ সলিড and the first bracket indicate করে is a gas, এবং sometimes liquid indicate করার জন্য second bracket use করে। সো এখানে solid carbon react with gaseous oxygen to form gaseous carbon monoxide। সো এই ধরনের রিঅ্যাকশনের জন্য আমরা যদি এই এখন সিম্বলগুলো খেয়াল করো, এই সিম্বলটা হলো
heat of formation of carbon monoxide gas. So carbon monoxide gas, so carbon monoxide compound form করেছে from its constituent elements balanced অবস্থায় এবং এটা 1 mol এর জন্য. So that's the definition of heat of formation. So heat of formation বলতে গেলে পরে অবশ্যই ইন্ডিকেট করতে হবে ফরমেশন অফ দ্য কম্পাউন্ড, কোন কম্পাউন্ডের কথা বলছি, এবং যেহেতু এখানে কন্ডিশন দেওয়া আছে সো ইট ইজ এ স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, এবং ইকুয়ালি এটা হিট অফ রিঅ্যাকশন অ্যাজ ওয়েল. সো এখানে ব্যালেন্স রিঅ্যাকশন করা হয়েছে. সো হিট অফ রিঅ্যাকশনটার মধ্যে কোনো ব্র্যাকেটে কোনো নাম্বারটা কিছু মানে এই ধরনের কিছু লেখা থাকে না, সিম্পলি ডেল্টা ইজ নট 298. সো স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন. সো হিট অফ ফরমেশন অফ কার্বন is also standard heat of reaction, এবং আমরা স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন বের করার জন্য নরমালি যেটা করি এনথালপি চেঞ্জ এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ রিঅ্যাকশন. সো এনথালপি লিখতে গেলে শুধু এইচ দিতে হবে, ডেল্টা আর আসবে না. সো এনথালপি অফ প্রোডাক্টের মধ্যে একটাই আছে. সো এনথালপি স্ট্যান্ডার্ড, সবই স্ট্যান্ডার্ড কন্ডিশনে. সো স্ট্যান্ডার্ড এনথালপি অফ কার্বন মনোক্সাইড গ্যাস মাইনাস স্ট্যান্ডার্ড এনথালপি অফ কার্বন মাইনাস হাফ, অবশ্যই চলে আসবে হাফ standard enthalpy of oxygen gas. So এই হলো formula for to equalize the heat of formation, sorry, and heat of equation, heat of reaction যেটা বলি. And by convention সাধারণত standard enthalpy change, not change, standard enthalpy of pure component যেগুলো আছে, pure element, সেগুলোকে 0 ধরা হয়. So enthalpy change of carbon if it is pure এটা 0, কার্বন অক্সিজেন গ্যাস পিওর যদি হয় তাহলে এটা 0 হয়. সো এই দুটো 0 হয়ে গেলে আলটিমেটলি এই তিনটা ভ্যালুই সমান হয়ে যাচ্ছে. সো স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ কার্বন মনোক্সাইড ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু এনথালপি অফ কার্বন মনোক্সাইড, স্ট্যান্ডার্ড এনথালপি অফ কার্বন মনোক্সাইড. তো এই হলো জেনারেলি একটা কনভেনশন যেটা নরমালি ইউজ করা হয় ইন থার্মোকেমিস্ট্রি. ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কনসেপ্ট থার্মোকেমিস্ট্রিতে ইউজ করা হয় সেটা হলো হেজেস ল. তোমরা কেমিস্ট্রিতে ডেফিনেটলি পড়েছো. হেজেস ল বলতে মিন করা হয় যে একটা রিঅ্যাকশন যদি আমরা ওয়ান স্টেপে করি অথবা মাল্টিপল স্টেপে করি, আলটিমেটলি টোটাল হিটের যে চেঞ্জটা হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, ইট মাস্ট বি ইকুয়াল. সো চেঞ্জ ইন হিট কন্টেন্ট ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন ইজ দ্য সেম whether it takes place in one or several stages, provided of course the temperature and pressure of volume, মানে ultimately atmosphere যেটা ইউজ করা হচ্ছে সেই atmosphere must be the same. এখানে একটা एग्जांपल দেখানো হয়েছে. সো আয়রন কার্বনের সাথে, আয়রন অক্সাইড কার্বনের সাথে রিঅ্যাক্ট করছে, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে টু ফর্ম আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড. সো কমন রিঅ্যাকশন অফ আয়রন অক্সাইড, এবং এনার্জি লিবারেট হচ্ছে अराउंड 425.7 কিলোজুল পার মোল. ঠিক আছে. সো এই রিঅ্যাকশনটা আমরা সিঙ্গেল স্টেপে যদি করি এই ধরনের এনার্জি চেঞ্জ হচ্ছে. এখন এটাকে মাল্টিপল স্টেপেও করতে পারি. ফর এক্সাম্পল এই ধরনের স্টেপে প্রথমে কার্বন অক্সাইড রিঅ্যাক্ট করে কার্বন মনোক্সাইড ডাইঅক্সাইড তৈরি হলো, তারপরে আবার হাই টেম্পারেচার কার্বন ডাইঅক্সাইড ভেঙে গেল, কার্বন মনোক্সাইড হলো, তারপরে আয়রন অক্সাইড কার্বন মনোক্সাইড রিঅ্যাক্ট করে লোয়ার কার্বন আয়রন অক্সাইড ফর্ম হলো, এটা আবার ভেঙে আরো লোয়ার আয়রন লিবারেট হলো. সো এই ওভারঅল 4টা স্টেপে যদি এই উপর রিঅ্যাকশনটা ক্যারি আউট করি, প্রত্যেকটা স্টেপের জন্য আমরা এই এনার্জি কি বলে এটাকে এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করতে পারি. আমাদের বিভিন্ন ধরনের ডেটা টেবিল দেওয়া আছে, সেই প্রতিটা রিঅ্যাকশনের জন্য আমরা বের করতে পারি. অথবা একটু আগে আমরা খেয়াল করেছি যে এনথালপি চেঞ্জ অফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু হিট অফ ফরমেশন অফ কম্পাউন্ড অ্যাজ ওয়েল. সো হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড এটা যদি বের করি তাহলে আমরা এটা পেয়ে যাব. তো বিভিন্ন ভাবে এটা ক্যালকুলেট করে সবগুলো এই ইকুয়েশন গুলো যোগ করলে পরে আমরা এই সেম ইকুয়েশনটা পাবো. তো তার মানে এনার্জি গুলো যোগ করলে পরে ওইটা পাওয়ার কথা. সো আলটিমেটলি এখানে পাচ্ছি আরো অনেক রিডিউস স্কেল, এবং এটা রিজন হিসেবে আমরা বলতে পারি যে এই প্রতিটা এই হিট অফ ফরমেশন ক্যালকুলেট করার সময় এখানে কিছু এক্সপেরিমেন্টাল এরর চলে এসেছে. সো আলটিমেটলি যত বেশি স্টেপ তুমি কনসিডার করবা তত বেশি এক্সপেরিমেন্টাল এরর গুলো অ্যাকুমুলেটেড হতে থাকবে. অ্যাজ এ রেজাল্ট ওয়ান স্টেপে করলে পরে যদিও দুইটা এনার্জি সমান হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি সমান পাওয়া যায় না. দেয়ার মাস্ট বি এরর, এবং সেই এরর গুলো আস্তে আস্তে বাড়তেই থাকে যত বেশি স্টেপ তুমি নিতে থাকবে. সো হেজেস ল মাস্ট বি অ্যাপ্লাইড উইথ কশন. ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হলো আমরা জানি যে এনথালপি চেঞ্জ বা একটা রিঅ্যাকশন ক্যারিড আউট কখনোই রুম টেম্পারেচারে করা হয় না. ইউজুয়ালি হিট দিতে হয় টু এনহ্যান্স দ্য রিঅ্যাকশন rate or kinetics of the reaction, এবং
হাই টেম্পারেচারে যদি আমরা হিট করি তখন এনথালপি চেঞ্জ এট দ্যাট হাই টেম্পারেচার বের করতে গেলে আমাদের এনথালপির ইকুয়েশনটা প্রয়োজন পড়ে, চেঞ্জ ইন এনথালপি। সো আমাদের দিস ওয়াজ দ্য অরিজিনাল ইকুয়েশন। আমরা এনথালপি ইজ এ ফাংশন অফ প্রেসার টেম্পারেচার, তার জন্য আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করেছিলাম। যেহেতু থার্মোকেমিস্ট্রি ডিলস উইথ কনস্ট্যান্ট প্রেসার, সো এটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা এবং শুধু এনথালপি না বলে এনথালপি চেঞ্জ যদি ইউজ করি তাহলে ডি ডেল্টা পি এট স্ট্যান্ডার্ড কন্ডিশন এট কনস্ট্যান্ট প্রেসার সমান সমান এখানে আসে। এখানে যদি ডেল্টা দেওয়া হয়েছে সো এখানেও ডেল্টা দিতে হবে, ডেল্টা সিপি ডিটি। তো এটাকে যদি আমরা ইন্ডিকেট করি বিটুইন টু টেম্পারেচারস তাহলে আমরা পাই T2 temperature enthalpy change is equal to T1 temperature enthalpy plus indication of this one, এবং এই ইকুয়েশনটাকে আমরা বলেছিলাম যে this is called Kirchhoff's equation। এখন এই between these temperatures যদি কোনো ফেজ চেঞ্জ করে, মনে করো lead plus oxygen is equal to lead oxide, সিম্পল রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা আমি মনে করো 800 তে ক্যারি আউট করব। আমরা জানি তাহলে 25 ডিগ্রি থেকে টেম্পারেচার বাড়াচ্ছি 800 পর্যন্ত, এবং ডিউরিং দিস টেম্পারেচার লেড মেল্ট করে, লেডের মেল্টিং পয়েন্ট 227 না কত টেম্পারেচার। সো তার মানে ডিউরিং এই দিস টেম্পারেচার ইন্টারভ্যাল ফেজ চেঞ্জ হয়, সো সলিড লিকুইড হয়ে যাচ্ছে। আমরা জানি ফর এনি ফেজ চেঞ্জ হিটের আদান প্রদান হয়। সো এই হিটটাকেও তোমাকে এখানে ইনকর্পোরেট করতে হবে, এবং তার জন্য আমরা এই ফর্মুলাটা একটু মডিফাই করি। কি ফর্মে মডিফাই করি? লেটস সে একটা T small t transformation temperature. So এই transformation temperature between T1 and T2 একটা ফেজ চেঞ্জ হচ্ছে। তাহলে পরে ওভারঅল রিঅ্যাকশন যেটা হয় সেটা হলো delta H2 T2 temperature delta S H1 temperature T1 temperature delta S plus T1 থেকে ট্রান্সফরমেশন টেম্পারেচার পর্যন্ত একটা ফর্মুলা আসবে ডেল্টা সিপি ডিটি। এই সি ডেল্টা সি প্রাইম দেওয়া হলো, তার মানে T1 থেকে T2 পর্যন্ত ডেল্টা সিপি যখন ক্যালকুলেট করবো তার জন্য ডেল্টা সিপি প্রাইম হবে। তারপরে এনথালপি চেঞ্জ কনসিডার করতে হবে ফর ফেজ চেঞ্জ, এখানে প্লাস মাইনাস হচ্ছে একটু পরে বলি প্লাস মাইনাস, এবং তারপরে আবার ট্রান্সফরমেশন টেম্পারেচার থেকে পরে আবার ইন্ডিকেট করতে হবে ফাইনাল টেম্পারেচার পর্যন্ত। এবং এখানে ডেল্টা সিপি ইউজ করার সময় ডেল্টা সি ডাবল প্রাইম করা হচ্ছে, বিকজ এই সিপি আর এই সিপির মধ্যে তফাৎ আছে, কারণ একটা ফেজ ঠিক আছে। সো সিপিইউ চেঞ্জ হয়ে যাবে। এখন এটা কখন প্লাস হবে কখন নেগেটিভ হবে? বাই কনভেনশন লেড অক্সাইড, যদি লেড অক্সাইড ফেজ চেঞ্জ করে, লেটস সে সলিড থেকে লিকুইড হয়ে গেল, তখন এটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে, তখন এটা প্লাস হবে। আর যদি রিঅ্যাক্ট্যান্ট ফেজ চেঞ্জ করে, একটু আগে এক্সাম্পলে যেটা বললাম লেড ফেজ চেঞ্জ করছে 227 মেল করছে, তখন এখানে এটা নেগেটিভ হয়ে যাবে। এবং এই ডেল্টা এইচ নট যেটা ডেল্টা এইচ টি যেটা আসবে সেটা হলো হিট অফ ফিউশন, ঠিক আছে, তখন এটা হবে হিট অফ ফিউশন। অবশ্যই নটটাকে কনসিডার করতে হবে, অল দিস আর স্ট্যান্ডার্ড কন্ডিশনে। ওকে, এবং এখানে কিছু কয়েকটা টার্মিনোলজি আমরা ইউজ করেছি। ফর এক্সাম্পল এই ধরনের রিঅ্যাকশন যদি হয় তাহলে এই ডেল্টা এইচ চেঞ্জ যেটা ডেল্টা, সেই চেঞ্জ ডেল্টাটা ক্যালকুলেট করার সময় সবসময় আসবে হলো এনথালপি অফ প্রোডাক্টের সামেশন মাইনাস এনথালপি অফ রিঅ্যাক্টেন্টের সামেশন। সো এখানে এই রিঅ্যাকশনের বেলায় যেটা হচ্ছে ডেল্টা এইচ নট সমান সমান আসতেছে হলো m ইনটু এনথালপি অফ m প্লাস n ইনটু এনথালপি অফ n মাইনাস করতে হবে A into enthalpy of A and B into enthalpy of B. So this is how change in enthalpy or even change in CP is calculated. Or আমরা যদি entropy calculate করতে হয় same, এখন any thermodynamic property change যদি calculate করতে হয় for a particular reaction, এই ধরনের ফর্মুলা applicable হবে। CP of product তার summation minus CP of reactant তার summation. Okay. একটা অঙ্ক আমরা যদি দেখি আরো একটু ডিটেইল বোঝার জন্য, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড এনট্রপি। একটু আগে এনথালপির জন্য আমরা একটু ফর্মুলাগুলো করে দেখালাম, এখানে এনট্রপির কথা বলা হয়েছে। এনট্রপি চেঞ্জ ফর দ্য রিঅ্যাকশন এট 800 K ফ্রম দ্য ফলোইং রিঅ্যাকশনটা এখানে দেওয়া হয়নি, lead plus oxygen is equal to lead oxide, so that is the equation। এবং এখানে বিভিন্ন ডেটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড এনথালপি দেওয়া আছে lead oxide-এর, lead-এর, অক্সিজেনের, মেল্টিং পয়েন্ট দেওয়া আছে, হিট অফ ফিউশন এলএফ সাধারণত বলা হয়, তো এটা দেওয়া আছে, এবং বিভিন্ন সিপি ভ্যালু দেওয়া আছে। সিপি হলো লেড অক্সাইডের সিপি, তার মানে যে টেম্পারেচার কনসিডার করা হচ্ছে সে 25 ডিগ্রি থেকে মানে 298 K থেকে 800 K এর মধ্যে লেড সলিডই থাকে। সো লিকুইড লেড অক্সাইডের কোনো ফর্মুলা দেওয়া হয় নাই।
সলিড লেড অক্সাইডে লেডের রেসিপি দেওয়া আছে, লিকুইড লেড রেসিপি দেওয়া আছে বিকজ লেড মেল্ট করে, এবং অক্সিজেন গ্যাস, এটা সবসময় গ্যাসই থাকবে, সো তার জন্য সিপি দেওয়া আছে। তো এই হলো আমাদের ভ্যালুগুলা। এখন এনথালপি চেঞ্জ বের করতে বলেছে 800 কে, কারণ আমরা একটু আগে ফর্মুলা যেটা দেখেছি এটা হলো এনথালপির জন্য, এখানে বের করতে বলছে এনট্রপির জন্য। তো এনট্রপির ফর্মুলা সেম, আমাদের মনে আছে কিনা, del ds is equal to cp by t dt, cp by t dt আসবে। এনথালপির ইউনিট হলো ক্যালোরি পার মোল বা জুলস পার মোল, আর এনট্রপির ফর্মুলা হলো জুলস পার কে পার মোল, ঠিক আছে। তো সেই জন্য এখানে টেম্পারেচার সিপি কে, এনট্রপি হলো জুলস পার কে পার মোল, এখানেও পার কে পার মোল আছে, এটাও সাধারণত পার কে পার মোল হয়, টিটি কাটা যাবে। এনথালপি হলো জুলস পার মোল, সো টেম্পারেচার ভাগ করে আমরা এনট্রপির ইউনিট নিয়ে গিয়েছি। সো সেম ফর্মুলা, জাস্ট এখানে একটু মডিফিকেশন আছে, প্লাস মাইনাসের কথা আগে যেভাবে বলেছি, প্রোডাক্ট ফেজ চেঞ্জ করলে পরে প্লাস হবে, রিঅ্যাকট্যান্ট হলে মাইনাস হবে। সো আমাদের এখানে যেহেতু রিঅ্যাকট্যান্ট ফেজ চেঞ্জ করেছে, সো আমরা এখানে মাইনাস দিয়েছি, এবং বাকি সব ফর্মুলা। তো আমরা 800 ডিগ্রি এনট্রপি বের করতে যাচ্ছি, 298 এর লাগবে, প্লাস 290 থেকে 600 ক্ষেত্রে ফেজ চেঞ্জ হচ্ছে, তো ডেল্টা সিপি প্রাইম এটা আসলো, ডেল্টা এইচ ট্রান্সফরমেশন যেখানে এলএফ ভ্যালুটা এটা টেম্পারেচারে ভাগ করলাম উইথ মাইনাস সাইন, যেহেতু প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট ফেজ চেঞ্জ করছে, এন্ড ফাইনালি 600 থেকে 800 another cp delta cp ডাবল প্রাইম ডিভাইডেড বাই dt। সো এই হলো আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো আমরা যদি ক্যালকুলেট করি, সো lead plus of half oxygen, lead oxide, lead solid এটা হলো রুম টেম্পারেচারে, অক্সিজেন গ্যাস এটা সলিড। তো প্রথমে আমাদের এইটা বের করতে হবে, এনট্রপি চেঞ্জ at room temperature। এনট্রপি চেঞ্জ বের করতে গেলে এনট্রপি অফ প্রোডাক্ট মাইনাস এনট্রপি অফ রিঅ্যাকট্যান্ট, সেটা আমাদের বের করতে হবে। সো এনট্রপি অফ প্রোডাক্টের মধ্যে আছে এনট্রপি অফ lead oxide মাইনাস এনট্রপি অফ lead solid lead মাইনাস হাফ অফ এনট্রপি অফ গ্যাস। এই প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, আমরা এটাকে প্রথমটা আমাদের বেরিয়ে গেল। সো এনট্রপি চেঞ্জ এট রুম টেম্পারেচার 298 কে, সেটা আমরা বের করলাম। এখন আমাদের লাগবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা লাগলে বের করতে গেলে আমাদের ডেল্টা সিপি প্রাইম বের করতে হবে আগে। তো ডেল্টা সিপি প্রাইম যেটা, সেটা হলো এনট্রপি অফ প্রোডাক্ট, সরি সিপি অফ প্রোডাক্ট মাইনাস সিপি অফ রিঅ্যাকট্যান্ট। সিপি অফ প্রোডাক্টের মধ্যে সিপি অফ lead oxide সলিড মাইনাস সিপি অফ lead সলিড মাইনাস হাফ অফ সিপি অফ অক্সিজেন গ্যাস। তো প্রত্যেকটা সিপির ভ্যালু দেওয়া আছে, জাস্ট ওখানে যোগ বিয়োগ করে আমরা ফাইনাল ইকুয়েশন এটা পেলাম। সো এইটা ডিভাইডেড বাই টেম্পারেচার ডিটি, সো সিপিটাকে ব্র্যাকেটে দিয়ে ডিটি বাই টেম্পারেচার করে এটাকে ইন্টিগ্রেট যদি করি বিটুইন দ্য লিমিটস হলো 298 600, সো এই ভ্যালুটা পাওয়া যাবে। সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটা হলো ডেল্টা সিপি প্রাইম 2, যে ডেল্টা সিপি ডাবল প্রাইম। এখন এই যে এই কন্ডিশন 600 থেকে 800 কন্ডিশনের তফাৎটা কি হবে, সেটা হলো সিপি lead oxide এখনো আছে প্রোডাক্ট, কিন্তু এখানে সিপি leadটা লিকুইড হয়ে গেছে, সো এখানে লিকুইডের সিপি লাগবে, নট সলিডের সিপি, লিকুইডের সিপি লাগবে। অক্সিজেনের সিপি অ্যাজ ইউজুয়াল আছে, সো এখানে সিপির লিকুইড সিপির ভ্যালুটা বসিয়ে নিয়ে ইকুয়েশন করলে পরে মডিফাই হয়ে গেল। এটা জাস্ট এই নিয়মে যদি আমরা ইন্টিগ্রেট করি বিটুইন 600 and 800, we will have 0.65 and unit would be calorie per degree per mole. ওকে, এখন আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো যদি বসাই, তাহলে পরে এই ভ্যালুটা পেয়েছি -23.81, সেকেন্ড ভ্যালু পেয়েছি 1.41, আর থার্ড যেটা আছে সেটা হলো 1150/600, এটা দেওয়া আছে 1150, এবং ফোর্থ ওয়ান যেটা পাওয়া গেছে 0.65, সেই সব কিছু যোগ করলে -23.67. So this is our entropy change at higher temperature. So that is how we can calculate. আমরা enthalpy calculate করতে পারি same process এ, entropy আমরা same process এ calculate করতে পারি। Now let's talk about chemical equilibrium. Chemical equilibrium. Okay, so আমরা phase equilibrium এর কথা আমরা দেখেছিলাম, ঠিক আছে। দুইটা ফেজ ইউনারি সিস্টেমে আলফা এবং বিটা দুইটা ফেজ যদি একসাথে থাকে, তার কন্ডিশন আমরা বলেছিলাম যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, প্রেসার মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে। সিমিলার কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম এখানেও প্রযোজ্য, এবং এই ধরনের ইকুইলিব্রিয়াম আমাদের প্রয়োজন যখন আমরা কেমিক্যাল সিস্টেমগুলোকে মোর স্টাডি করতে চাই।
আমরা যখন ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের এই জন্য ইকুইলিব্রিয়াম জানা দরকার। ফর এক্সাম্পল এক্সট্রাকশন এন্ড রিফাইনিং, আমরা কতটুকু মেটাল এক্সট্রাক্ট করতে পারবো অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন, প্রোডাকশন অফ অ্যালয়, প্রোডাকশন অফ প্লাস্টিক্স এন্ড পলিমার, এই ধরনের কেমিক্যাল প্রসেসের মধ্যে আমরা নেসেসারি ক্যালকুলেশন যেগুলো দরকার সেগুলো করতে গেলে পরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লাগে। তো একটা ক্লাসিক একটা এক্সাম্পল যেটা হতে পারে সেটা হলো ম্যাক্সিমাম কনভার্সন রেট। একটা রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনের প্রোডাক্ট যেটা হচ্ছে কত পার্সেন্ট প্রোডাক্ট ফর্ম করবে, একটা গিভেন কন্ডিশন যদি দেওয়া থাকে আদৌ রিঅ্যাকশনটা হবে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এন্ড সেকেন্ড হচ্ছে যদি রিঅ্যাকশনটা ক্যারিড আউট হয় তখন কত পার্সেন্ট প্রোডাক্ট পাবো। সো 1 কেজি রিঅ্যাক্ট্যান্ট নিয়ে প্রোডাক্ট কয় কেজি পাবো, অর্থাৎ কত পার্সেন্ট রিঅ্যাকশন কনভার্সন রেট হবে। তো এই ধরনের ক্যালকুলেশন গুলো সাধারণত রিঅ্যাকটিভ সিস্টেমে ক্যালকুলেট করা হয় এবং তার জন্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ইম্পর্টেন্ট। ওকে, এবং আমরা বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট ক্যান বি ইউজ অ্যাজ এ স্ক্রিনিং ডিভাইস। মনে করো আমরা একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছি বেসড অন দিস কেমিক্যাল রিঅ্যাকটিভ সিস্টেমস, তো তখন আমরা এই ধরনের ক্যালকুলেশন করতে পারি যে আসলে কনভার্সন রেটটা কত। সো যে কনভার্সন রেটটা হচ্ছে এবং তার জন্য আমরা যে খরচ করতেছি সেটা পোষাবে কিনা, প্রোডাক্টের দাম কত এবং প্রোডাকশন কত হচ্ছে, এত পার্সেন্ট প্রোডাক্ট পাচ্ছি, রিঅ্যাক্টেন্ট এতগুলো ইউজ করা হচ্ছে। সো এই ধরনের preliminary screening করা whether the process is at all feasible কিনা। Okay, so the fundamental আরেকটা important chemical reactive system তোমরা জানো, the fundamental idea of chemical equilibrium denies the possibility of a complete reaction, ঠিক আছে। আমরা জানি একটা রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে কমপ্লিট রিঅ্যাকশন কখনো হয় না। once it attain the equilibrium then to and fro reaction conduct, so 1 মোল ওদিকে চলে গেলে প্রোডাক্ট ফর্ম করলে সাথে সাথে ভেঙে আবার রিঅ্যাক্ট এটা চলতে থাকে। তার মানে 100% রিঅ্যাকট্যান্ট কখনো 100% প্রোডাক্ট ফর্ম করে না আনলেস উই ইন্টারভেইন, ঠিক আছে। রিঅ্যাকশন নেভার রিচ টু ইটস ইকুইলিব্রিয়াম, এবং যদি আমরা এটা কখন করতে পারি যে যদি আমরা কোনো একটা আইদার প্রোডাক্ট সরিয়ে ফেলবো অথবা প্রোডাক্টের কোনো সামহাউ কোনো একটা কিছু করবো। সো ওয়ান অফ দ্য প্রোডাক্টস ইজ কন্টিনিউয়াসলি রিমুভড, রিঅ্যাকশন নেভার রিচ ইকুইলিব্রিয়াম, এবং তখন রিঅ্যাকশনটা কেবলমাত্র কন্টিনিউ করতে থাকে। এক্সাম্পল এখানে একটা দিলাম, পিজিয়ন প্রসেস বলে একটা প্রসেস আছে যে প্রসেসে ম্যাগনেসিয়াম রিকভারি করা হয়। অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড, যে ম্যাগনেসিয়ামের ওর যেটা থাকবে সেই ম্যাগনেসিয়াম ওর থেকে ম্যাগনেসিয়াম রিকভারি করা হয় বাই ইউজিং দিস ফলোইং ইকুয়েশন। সিলিকনের প্রেজেন্সে ম্যাগনেসিয়াম অক্সাইডকে ডিসোসিয়েট করা হয় টু ফর্ম ম্যাগনেসিয়াম এন্ড সিলিকন ডাইঅক্সাইড, এবং এটা ইউজুয়ালি 1105 এ করা হয় এবং এই টেম্পারেচারে ম্যাগনেসিয়াম ভেপার, আমরা জানি ম্যাগনেসিয়াম প্রবাবলি বয়লিং পয়েন্ট 907 এর কাছাকাছি। সো তার মানে 1105 এ ম্যাগনেসিয়াম ইন ভেপার স্টেজ, যার জন্য ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে খেয়াল করো। সিলিকন ডাইঅক্সাইড অলওয়েজ সলিড, কারণ এর মেলিং পয়েন্ট 1800 এর উপরে, 2000 এর কাছাকাছি। সো এটা অলওয়েজ সলিড থাকবে। ইনিশিয়ালি এটা সলিড ছিল, সিলিকন সলিড ছিল। সো এই যে সিনারিও যেটা হচ্ছে এখন, এই রিঅ্যাকশনটা যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে তখন থেমে যাবে। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড চার্জের মধ্যে যা আছে বাকিটা রিঅ্যাকশন করবে না। তো এই জন্য কমপ্লিট রিঅ্যাকশন করার জন্য নর্মালি যেটা করা হয় সেটা হলো দুইটা জিনিস একসাথে করা হয়। তার মানে এটাকেও সরিয়ে ফেলা হয়, এটাকেও সরিয়ে ফেলা হয়, ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয়। ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে ম্যাগনেসিয়াম গুলোকে সাক করে বের করে নিয়ে যাওয়া হয়। তাহলে কি হলো, রিঅ্যাক্ট্যান্টে ম্যাগনেসিয়াম পরিমাণ কমে গেল, সো রিঅ্যাকশন ফর্মালি সামনের দিকে ক্যারিড আউট করে। এট দ্য সেম টাইম শুধু সিলিকন চার্জ করা হয় না, চার্জের মধ্যে তার সাথে ক্যালসিয়াম অক্সাইডও চার্জ করা হয়। সো ক্যালসিয়াম অক্সাইড চার্জ করলে পরে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে, তার মানে ফ্রি সিলিকার পরিমাণ কমিয়ে দেয়। তো ওই যে আমরা অ্যাক্টিভিটি কথা যেটা বলেছিলাম, তো যেহেতু ফ্রি সিলিকা কমে গেল তখন রিঅ্যাকশন সামনের দিকে ক্যারি আউট করে। তো এই দুইটা কারণে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করছি অ্যাজ এ রেজাল্ট, সো দ্যাট এটা ডান দিকে প্রগ্রেস করতে পারে। ওকে, সো ড্রাইভিং ফোর্স বিহাইন্ড এ কেমিক্যাল রিঅ্যাকশন জাস্ট আগের মতোই 3টা কন্ডিশন আমরা বলেছিলাম, এবং তার জন্য ড্রাইভিং ফোর্স আমরা যেটা নিয়েছিলাম, যেটা আগে বলেছিলাম ক্রাইটেরিয়ন ফর ইকুইলিব্রিয়াম, সেটা বলেছিলাম আমরা কি, আমরা বলেছিলাম এই নিচেরটা, যে আইসোলেটেড সিস্টেমের মধ্যে ইকুইলিব্রিয়াম স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এনট্রপি। এই ক্রাইটেরিয়াটা নিয়ে আমরা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করেছিলাম, এবং এটা পেয়েছিলাম আমরা এই যে আমাদের 4টা যে কম্বাইন্ড স্টেটমেন্ট ছিল সেখানে, সেটার মাধ্যমে ডিএসটা নিয়েছিলাম। এখান থেকে ডিএস ক্যালকুলেট করেছিলাম, এখান থেকে না, কোথায় ইউ থেকে নিয়েছিলাম, সরি এখান থেকে নিয়েছিলাম। এখন আমরা আমাদের এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করার জন্য, যেহেতু আমরা এই মেটালজিক্যাল সিস্টেমের মধ্যে বলেছি ইউজুয়ালি কনস্ট্যান্ট প্রেসারে ক্যারিড আউট হয় এবং মাঝে মাঝে কনস্ট্যান্ট টেম্পারেচারও ক্যারিড আউট হয়।
এখানে ভেরিয়েবল হলো টেম্পারেচার এবং প্রেসার। তো এদিকে যদি আমি খেয়াল করি এখানে এন্ট্রপি, ভলিউম, এন্ট্রপি, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, টেম্পারেচার, প্রেসার। সো আমাদের সিস্টেমের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টেম্পারেচার এবং প্রেসার যদি ধরি তাহলে আমাদের এই লাস্ট রিঅ্যাকশনটা becomes more important. So for practical cases, driving force behind the chemical reaction carry out করার জন্য আমরা সাধারণত এই ইকুয়েশনটা ফলো করি। তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো যে at constant temperature and pressure delta G must be negative, এবং which this delta G can be calculated using this mu dn. mu dn হলো যেহেতু অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, so summation of mu k dn k and this value should be less than 0, তার মানে নেগেটিভ। তো এই কন্ডিশনটা হলো আমাদের ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম, এবং দিস ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। মানে একটা রিঅ্যাকশন করতে গেলে পরে আমাদের শর্ত হলো ডেল্টা জি মাস্ট বি নেগেটিভ, এবং এই ডেল্টা জি ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যেমন এখানে দেখানো হয়েছে। সো একটা ইকুয়েশন কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ডেল্টা জি ক্যালকুলেট করতে গেলে পরে এই মিউ এবং এন এই দুটো গুণফল অফ প্রোডাক্ট, যে মানে প্রোডাক্ট মিন করা হচ্ছে, কে মানে রিঅ্যাকট্যান্ট মিন করা হচ্ছে। তো প্রোডাক্টের মিউ এন এর গুণফল এবং রিঅ্যাকট্যান্টের মিউ এন এর গুণফল দুটো মাইনাস করলে পরে আমরা পাবো ডেল্টা জি। সো এবং এই ডেল্টা জি যদি নেগেটিভ হয় রিঅ্যাকশন সামনে যাবে বা রিঅ্যাকশন ক্যারিড আউট হবে। যত বেশি নেগেটিভ হবে তত বেশি স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশনটা ক্যারিড আউট করবে, ঠিক আছে। অন দ্য আদার, এবং গ্রেটার উইল বি দ্য ড্রাইভিং ফোর্স। যদি ডেল্টা জি পজিটিভ হয় রিঅ্যাকশন সামনের দিকে কখনোই যাবে না, বরং উল্টা দিকে যাবে, কারণ উল্টা দিকে গেলে ডেল্টা জি নেগেটিভ হয়ে যাবে। এবং ইন দ্যাট কেস প্রোডাক্ট উইল ডিসোসিয়েট রাদার দ্যান প্রোডাক্ট ফর্মিং এ প্রোডাক্ট। প্রোডাক্ট ফর্ম করার চেয়ে প্রোডাক্ট ভেঙে যাওয়াটাই এখানে মোর ফিজিবল হবে এবং স্পন্টেনিয়াসলি হবে। সো দ্যাটস দ্য ড্রাইভিং ফোর্স। নাও অ্যানাদার প্যারামিটার আমরা নরমালি কনসিডার করি হুইচ ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবং এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটার মাধ্যমে আমরা সাধারণত রিঅ্যাকশনের ফিজিবিলিটি বা রিঅ্যাকশনের এক্সটেন্ট আমরা ক্যালকুলেট করি। আমরা ডেল্টা জি সরাসরি ক্যালকুলেট না করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে এটা রিলেট করি। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা বের করার জন্য আমরা নরমালি ল অফ মাস সেকশনটা ইউজ করি। ল অফ মাস সেকশন কেমিস্ট্রিতে পড়েছো বা আমরাও কোনো একটা জায়গায় পড়েছি। সেটা বলা হচ্ছে যে the rate of any chemical reaction is proportional to the active mass of the reacting substance. তার মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন কতটুকু সামনের দিকে, কতটুকু রিঅ্যাকশন ক্যারিড আউট হবে সেটা ডিপেন্ড করে যারা পার্টিসিপেট করছে তাদের অ্যাক্টিভ মাসের প্রপোর্শনাল। বাই অ্যাক্টিভ মাস মিন করা হচ্ছে এটা হতে পারে যদি সলিড লিকুইড হয় তাহলে অ্যাক্টিভিটি হতে পারে বা কনসেন্ট্রেশন হতে পারে, যদি গ্যাস হয় তার জন্য পার্শিয়াল প্রেসার হতে পারে, ঠিক আছে। এবং সলিড লিকুইড বা গ্যাস যেটাই বলি না কেন সেটা যদি পিওর স্টেটে থাকে সেটার অ্যাক্টিভিটি আমরা 1 হিসেবে ট্রিট করতে পারি। সো দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ মাস। ল অফ মাস সেকশনের মাধ্যমে অ্যাক্টিভ মাসকে ডিনোট করা হচ্ছে, এবং এই ল অফ অ্যাক্টিভ মাসের অনুযায়ী যদি একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন ক্যারি আউট করে, ফর এক্সাম্পল দিস রিঅ্যাকশন যদি হয়, সো দিস আর দ্য রিঅ্যাকট্যান্টস এন্ড দিস আর দ্য প্রোডাক্টস। সো ফরওয়ার্ড রিঅ্যাকশনে যদি যায় তাহলে পরে ফরওয়ার্ড রিঅ্যাকশনের ওয়েটটা প্রপোর্শনাল হবে অ্যাক্টিভ মাস অফ এম এন্ড অ্যাক্টিভ মাস অফ এন। সো এটা আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে ইকুয়াল টু দিয়ে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিলাম। এই ফরওয়ার্ডের জন্য K1 যদি ট্রিট করি তাহলে অ্যাক্টিভ মাস হলো অ্যাক্টিভিটি ধরা হয়েছে এখানে, অ্যাক্টিভিটি অফ বি রেজ টু দ্য পাওয়ার, সরি এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, অ্যাক্টিভিটি অফ বি রেজ টু দ্য পাওয়ার অফ তার নাম্বার অফ মোলস, similarly multiplied by activity of D raised to the power number of moles. প্রাইম শব্দটা এখানে দেওয়া হয়েছে, প্রাইম দেওয়া হয়েছে ইন্ডিকেট করার জন্য যেটা ইন এনি কন্ডিশন, ইন এনি কন্ডিশন আমরা প্রাইম দিয়ে ইন্ডিকেট করেছি। আমরা প্রাইম ছাড়াটা ইউজ করবো ফর অনলি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য। সো রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মধ্যে তার মানে এই দুইটা জিনিস রিঅ্যাকশন করছে এদিকে যাওয়ার জন্য, সেখানে তাহলে এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য প্রপোর্শনাল হবে এগুলোর অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি অফ এম এবং অ্যাক্টিভিটি, সরি এটা এন হবে, এটাও এন হবে, এটাও এন হবে, স্মল এন এটা স্মল ক্যাপিটাল এন, এটার জন্য এটা, এটার জন্য এটা। ওকে, সো তাহলে পরে ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি অ্যাচিভ করে তাহলে পরে আমরা জানি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুটো সমান, এবং সমান যদি হয় তাহলে ডান দিকে টার্মিনোলজি দুটো সমান হবে। সো এই পার্টটা এবং এই পার্ট, বাই দ্য ওয়ে এখানে আবার এন কারেকশন করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো এখন এই K1/K2 এটাকে ক্যাপিটাল K দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো ক্যাপিটাল K becomes this part, this রেশিওটা। সো প্রোডাক্ট অফ activities of এখানে প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট অফ activities of reactant, ঠিক আছে। এবং এই ক্যাপিটাল K কে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি, তোমরা জানো।
তো যেহেতু এখানে অ্যাক্টিভিটির বলা হয়েছে, আমরা এখানে আরেকটু যদি আমরা অ্যাক্টিভিটি ধরি তাহলে পরে ডান দিকে টার্মিনোলজি গুলো অ্যাক্টিভিটি রেসপেক্ট হবে। এবং এইখানে মাঝে মাঝে এটা আমরা ইউজুয়ালি অঙ্ক করার সময় এটা কখনো দেই না, এই ই দিয়ে ডিনোট করছে অল দিস কম্পোজিশন আর ইকুইলিব্রিয়াম কম্পোজিশন, তার মানে এই অ্যাক্টিভিটিস গুলো সব ইকুইলিব্রিয়াম কন্ডিশনের অ্যাক্টিভিটি। ওকে, বাই দ্য ওয়ে এখানে এই প্রত্যেকটা বেলায় নিচে এখানে সেকেন্ড পার্টটা ভুল হয়েছে, এটা এন হবে, এটা এন হবে। ওকে, সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাক্টিভিটি রেসপেক্টে করতে পারি, বিভিন্ন ভাবে করতে পারি। আমরা অ্যাক্টিভ মাস আমরা যেভাবে ডিনোট করি, গ্যাসেস কম্পোনেন্টের জন্য আমরা পার্শিয়াল প্রেসার বলেছি, সো এখানে অ্যাক্টিভিটি না দিয়ে পার্শিয়াল প্রেসার হতে পারে। সামটাইমস কনসেন্ট্রেশন রেসপেক্টে আমরা বলি, সুতরাং এখানে অ্যাক্টিভিটির জায়গায় কনসেন্ট্রেশন হতে পারে। এবং এই দুটোর মধ্যে আমরা একটা রিলেশনও আমরা কেমিস্ট্রিতে দেখেছি, তোমরা জানো এটা, তো এটা নিয়ে ডিটেল আলাপ করলাম না। আর আরেকটা হলো যে আমরা সামটাইমস মিক্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউজ করে থাকি। ফর এক্সাম্পল একটা রিঅ্যাকশনে সবগুলোই গ্যাস হতে হবে, সবগুলোই সলিড লিকুইড হতে হবে, নট নেসেসারি, মিক্সড হতে পারে। ফর এক্সাম্পল এখানে সলিড আছে, এখানে গ্যাস আছে, এবং সে সমস্ত ক্ষেত্রে কে এর নিচে কোনো সাফিক্স দেওয়া হয় না, জাস্ট কে, এবং এখানে যেটার যে কন্ডিশন সেটা অ্যাপ্লাই করা হয়। যদি গ্যাস হয় পার্শিয়াল প্রেসার, এবং যদি সলিড হয় তার জন্য বা লিকুইড হয় তার জন্য আমরা আইদার সি ইউজ করতে পারি অথবা মোল ফ্র্যাকশন ইউজ করতে পারি, যেটা যখন আমাদের কাজে লাগে। ওকে, সো এগুলো সম্বন্ধে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। আমরা স্পেশাল দুইটা জিনিস জানাবো, সেটা তোমরা পড়েছো কিনা আমি জানি না, তাহলে ফ্রি এনার্জির সাথে রিলেট করা। কারণ আমরা একটা ইকুয়েশন নিয়ে ক্যালকুলেট করতে যদি চাই, রিঅ্যাকশনের এক্সটেন্ট যদি ক্যালকুলেট করতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে ইট মাস্ট বি রিলেটেড উইথ দ্য ফ্রি এনার্জি। কারণ একটা রিঅ্যাকশন হবে কি হবে না সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উল্টা ভাবে ডিসাইড করে, কিন্তু মেইনলি আমরা এনার্জির সাথে যেহেতু সবকিছু রিলেট করছি, সো জি মাস্ট বি অ্যাকাউন্টেড ফর। সো এই রিঅ্যাকশনের জি যদি ক্যালকুলেট করি, ডেল্টা জি মানে ফ্রি এনার্জি চেঞ্জ অফ দিস রিঅ্যাকশন, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এটা করলাম। তার মানে এটা হলো chemical potential, আমরা জানি যে মোলার chemical potential is, so molar free energy is equal to chemical potential, so এটা দেখেছি। so এখানে এটা হলো প্রোডাক্টের chemical potential, রিঅ্যাক্ট্যান্টের chemical potential, ইনফ্যাক্ট আমরা এটাকে জি দিলেও পারবো, অসুবিধা নেই। সো এই যে চেঞ্জ যেটা, সেটাকে আমরা বলছি যে ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স, অথবা সামটাইমস কেমিক্যাল অ্যাফিনিটিও বলা হয়, ফ্রি এনার্জি চেঞ্জ ইন গিভেন কন্ডিশনস। এবং এই ইকুয়েশনটা আমরা বের করেছিলাম, মিউ ডি মিউ ইজ ইকুয়াল টু আর টি ডি লন এ, এটা ছিল জেনারেল ফর্মুলা, এটাকে ইন্ডিকেট করে পেয়েছিলাম মিউ কে অ্যাট এনি গিভেন কন্ডিশন ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড মিউ এর সাথে আর টি লন এ। সো এই ভ্যালুগুলো যদি আমরা প্রত্যেকটার মধ্যে বসাই, তাহলে দুইটা টার্ম আসবে, একটা হলো মিউ নট কে রেসপেক্টে, আর একটা অ্যাক্টিভিটি রেসপেক্টে। সো মিউ নট কে রেসপেক্টে রিঅ্যাক্টেড প্রোডাক্টের মাইনাস রিঅ্যাক্ট্যান্টের, এবং এখানে যেহেতু আর টি আছে, সো আর টি থাকলো, বাকিটা হলো প্রোডাক্টের মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। সো এইটাকে আলটিমেটলি এই ধরনের ফর্মে লেখা হয়। সো এই চেঞ্জটা হলো ডেল্টা জি নট, স্ট্যান্ডার্ড কন্ডিশনের প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, সো ডেল্টা জি নট গেল, আর টি আসলো, আর এখানে লন যেহেতু আছে সবগুলা রেজ টু দা পাওয়ার করে আমরা এটা আসলাম। এবং এই ভ্যালুটা যেহেতু আমরা ডেল্টা জি এট এনি গিভেন কন্ডিশনে বলছি, সো এটাকে যাতে কে এর সাথে কনফিউজ না করো সেজন্য এখানে নন এনি দেওয়া আছে। সো ইট ইজ নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন অর দ্য গিভেন কন্ডিশন অর দ্য অ্যাকচুয়াল কন্ডিশন, যেটাই বলো না কেন। সো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি লন দিস রেশিও অ্যাট দ্য গিভেন কন্ডিশন। সামটাইমস এই রেশিওটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং কিউ নাম হলো অ্যাক্টিভিটি কোয়েশ্চেন্ট। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা আছে সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়াল কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে এই রেশিওটা এট দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, আর কিউটা হলো এট দ্য গিভেন কন্ডিশনস। তো এটাকে কিউ দিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি ডেল্টা জি নট, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট ইনটু আর টি লন কিউ। ইম্পর্টেন্ট ফর্মুলা, অবশ্যই মনে রাখতে হবে। এখন এইটাকে যদি আমরা এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা স্পেশালাইজড একটা পয়েন্ট যদি এখানে বসাই, সো এই ইকুয়েশনটা অ্যাট ইকুইলিব্রিয়াম যদি এটাকে রিপ্লেস করি, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা জানি ডেল্টা ইজ ইকুয়াল টু 0, ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ ইকুয়াল টু 0। সো এটা সমান সমান 0 হচ্ছে, এটা ডেল্টা জি নট ঠিকই আছে, এবং এই কিউটা তখন কে হয়ে যাচ্ছে, বিকজ এই রেশিওটা তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের রেশিও, এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশনের রেশিও হলে আমরা জানি ইট ইজ বিকাম কে। সো আমরা পাচ্ছি হলো ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0 এবং ইজ ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আর টি লন কে।
and which becomes delta Z naught is equal to minus RT ln K. Very important equation. You অবশ্যই এটাকে মেমোরাইজ করতে হবে এবং এটাকে উল্টা করে যদি k বলি তাহলে k সমান সমান দাঁড়াচ্ছে আলটিমেটলি এক্সপোনেনশিয়াল অফ মাইনাস ডেল্টা জি নট RT বাই RT. সো k বের করা ডেল্টা জি নট থেকে অথবা k থেকে ডেল্টা জি নট বের করা, দিস ইজ আওয়ার ফর্মুলা। ঠিক আছে? সো একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বের করতে চাই তাহলে আমরা জানি প্রতিটা ইকুয়েশনের ডেল্টা জি নট জানি, এটা ইউজুয়ালি গিভেন ডাটা শিটের মধ্যে দেওয়া থাকে। সো এখান থেকে যে কোনো রিঅ্যাকশনের কে আমরা বের করতে পারি। ওকে, এখন এই ডেল্টা জি নট এর ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা আরেকটু মডিফিকেশন করতে পারি। ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস RT ln K প্লাস RT ln Q, which becomes delta Z is equal to RT ln Q by K. ঠিক আছে? এই ইকুয়েশনটার নাম হলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, another very important reaction. ইনফ্যাক্ট আমরা অঙ্ক করার সময় এই দিস ইকুয়েশন এন্ড দ্যাট ইকুয়েশন, দুটো ইকুয়েশন আমরা যেটা শেডিং করে দেওয়া আছে এই দুইটা ইকুয়েশন ইউজ করব। ঠিক আছে? সো এখান থেকে তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি যে knowing the values of delta Z naught and the activities of reactant and product at any given condition, আমরা we are talking about this equation. ঠিক আছে? this equation. সেখানে আমরা বলতেছি যে ডেল্টা জি নট এর ভ্যালু যদি আমি জানি এবং গিভেন কন্ডিশনটা যদি জানি তাহলে পরে ফ্রি এনার্জি চেঞ্জ অফ দ্যাট ইকুয়েশন ক্যান বি ক্যালকুলেটেড এবং থার্মোডাইনামিক ফিজিবিলিটি অফ দি রিঅ্যাকশন ক্যান বি প্রেডিক্টেড। কারণ ডেল্টা জি নেগেটিভ হলে পরে রিঅ্যাকশন হবে, ডেল্টা জি নেগেটিভ হলে পরে পজিটিভ হলে রিঅ্যাকশন হবে। সো আলটিমেটলি আমাদের এই টেবিলটা সরি এই গ্রাফটা যদি আমরা মনে রাখি, সো দিস ইজ দ্য কিউ স্কেল। So Q by K যদি একের চেয়ে ছোট হয়, এটা যদি একের চেয়ে ছোট হয় ln 1 লেস টার্ম যেটা এটা নেগেটিভ হবে। সো ওভারঅল ডেল্টা জি নট নেগেটিভ হবে, তার রিঅ্যাকশন সামনের দিকে যাবে। সো ডেল্টা জি নট জিরোর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, নেগেটিভ হচ্ছে, রিঅ্যাকশন প্রসিডস ফরওয়ার্ড, প্রোডাক্টস ফর্ম। অন দ্য আদার হ্যান্ড Q by K যদি 1 হয় তাহলে ln is equal to 0, ডেল্টা জি ইকুয়াল 0, তার মানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। So delta Z naught is equal to 0 and system at equilibrium. On the other hand, এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, ডেল্টা Q by K যদি একের চেয়ে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, ln এই ভ্যালুটা একের চেয়ে বড় হবে, ডেল্টা Z ভ্যালু পজিটিভ হবে, রিঅ্যাকশন সামনের দিকে যাবে না অথবা রিঅ্যাকশন প্রসিডস ব্যাকওয়ার্ড, প্রোডাক্ট ডিকম্পোজেস। সো দ্যাট ইজ আওয়ার স্পন্টেনিটি। একটা রিঅ্যাকশন হবে কি হবে না, কোন দিকে যাবে সেটা বোঝার জন্য তাহলে আমরা আলটিমেটলি যদিও আমরা এই রিঅ্যাকশনটা ক্যালকুলেট করি ইউজুয়ালি, কিন্তু একটা রিঅ্যাকশন হবে কি হবে না সেটা বোঝার জন্য আমাদের সেকেন্ড ইকুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। বোঝার জন্য আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল অ্যালুমিনা প্লাস কার্বন ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম প্লাস কার্বন অক্সাইড। এই ইকুয়েশনটা করা হয়েছে ইন দ্য সেন্স দ্যাট আমরা জানি আয়রন রিডিউস করি ইউজিং কার্বন, আয়রন অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু আয়রন প্লাস কার্বন মনোক্সাইড। আমরা জিঙ্কও একইভাবে করি, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। লেডও একইভাবে আমরা ফর্ম করতে পারি, লেড অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু লেড প্লাস কার্বন মনোক্সাইড। সো হোয়াই নট অ্যালুমিনা ক্যান বি রিডিউসড বাই কার্বন। এটা করলে পরে আমাদের অনেক সুবিধা। কি সুবিধা? বিকজ অ্যালুমিনা আমরা সাধারণত করেছি ইলেকট্রোলাইসিস করে, তো হিউজ কোয়ান্টিটি অফ এনার্জি লাগে। তো আমরা যদি একইভাবে যদি আমরা কার্বন দিয়ে রিডিউস করতে পারি অনেক অনেক ইজি হয়, অনেক চিপার হয়, অ্যালুমিনিয়ামের দাম অনেক কমে যাবে। আয়রনের দাম 50 টাকা কেজি, অ্যালুমিনিয়ামের দাম হলো 300 টাকা কেজি, বিকজ অনলি ফর ইলেকট্রিসিটি। সো লেটস চেক অ্যাবাউট দিস ফিজিবিলিটি অফ দিস রিঅ্যাকশন। তো এটা যদি ইভেন আমরা 1500 ডিগ্রিতেও ক্যারিড আউট করি তাহলে এনার্জি চেঞ্জ, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ at 1500 is equal to plus 151,000 joules. So very high positive value. এবং এটা দেখে বোঝা যাচ্ছে যেহেতু very high positive and free energy change, standard free energy change at 1773, reaction will not occur because delta Z is positive. So the reaction does not occur at 1 atmosphere and 1773 degrees centigrade. যেহেতু delta Z is positive. এখন আমরা তার মানে এই নাম্বার 1 ইকুয়েশন যেটা ছিল এই ইকুয়েশন ধরে আমরা বললাম রিঅ্যাকশন আদৌ কোনো চান্স নাই, ঠিক আছে? বাট আমরা বলছি যে অ্যাকচুয়াল কন্ডিশনটা দেওয়া থাকে সাধারণত এই রেশিওর মধ্যে যেখানে আছে কিউ। সো লেট আস টক অ্যাবাউট দিস সেকেন্ড রিঅ্যাকশন। এন্ড সেকেন্ড রিঅ্যাকশনের জন্য আমরা যদি কিউটা আগে বসাই, তার মানে এই রিঅ্যাকশনে আগের কন্ডিশনটা যেটা ছিল ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি নট প্লাস আরটি লন কিউ। তো কিউটা হলো কে এর জাস্ট ইকুয়েশন, ওদের নন ইকুইলিব্রিয়াম। কেটা এখানে কি হবে?
এটা আসবে হলো অ্যাক্টিভিটি অফ অ্যালুমিনিয়ামের স্কোয়ার হবে, পাশের বসে কার্বন মনোক্সাইডের 3 গুণ হবে, পাওয়ার 3 হবে, অ্যালুমিনার অ্যাক্টিভিটি হবে, কার্বনের অ্যাক্টিভিটির পাওয়ার 3 হবে। সো এই হলো কে, কিন্তু আমরা এখানে কিউ করতেছি যেহেতু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কোনটা? এখানে 1500 ডিগ্রি 1 অ্যাটমসফিয়ার লেটস সে, বা ডিফারেন্ট হতে পারে। এবং এখানে যদি ইফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনা এন্ড কার্বন আর পিওর, তাহলে আমরা এটাকে 1 ধরতে পারি অ্যাক্টিভিটি, এবং সেই সমস্ত ক্ষেত্রে ফর্মুলা দ্বারা ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু RT লন জাস্ট পার্শিয়াল প্রেসার। তো এখন এই পার্শিয়াল প্রেসারের ভ্যালুটা যদি আমি কমাতে পারি সামহাউ, তাহলে পরে এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, এবং এই ভ্যালু নেগেটিভ সাফিসিয়েন্ট নেগেটিভ হয়, তাহলে এটাকে আমরা ওভারকাম করতে পারি। সো এই কন্ডিশনটা এই টেবিলে দেওয়া আছে যে পার্শিয়াল প্রেসার কম অবস্থায় যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এটা ডেল্টা জি ভ্যালু সমান, যেহেতু 0 হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এটা যদি মাইনাস হয়, যে পার্শিয়াল প্রেসার 0.1 অ্যাটমসফিয়ার যদি হয়, তাহলে এটা কমে গেল 49,000। 0.01 অ্যাটমসফিয়ার মাইনাস হয়ে গেছে 0.001 অ্যাটমসফিয়ার মাইনাস 154,000। তার মানে এটা হিউজলি নেগেটিভ হয়। তার মানে দাঁড়াচ্ছে সেটা হলো যে একটা রিঅ্যাকশন ফিজিবল কিনা সেটা বোঝার জন্য আমাদের নরমালি ভ্যান টপ আইসোথার্ম ইউজ করতে হবে রাদার দ্যান দিস ফার্স্ট ইকুয়েশন। আমাদের লাস্ট পয়েন্ট একটু কুইকলি শেষ করি। সো রিঅ্যাকশন বিকাম থার্মোডাইনামিক ফিজিবল যদি প্রেসার কার্বন ডাইঅক্সাইড লোয়ার করা। ওকে, লাস্ট যেটা আছে সেটা হলো টেম্পারেচার ডিপেন্ডেন্সি। টেম্পারেচার ডিপেন্ডেন্সি বের করার জন্য আমরা অরিজিনাল ইকুয়েশনটা নিয়েছি এবং সেটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এট কনস্ট্যান্ট প্রেসার। সো d delta z by dt কনস্ট্যান্ট প্রেসার, এখানে দুইটা ভ্যারিয়েবল টেম্পারেচার আর কে। তো প্রথমটা করলে পরে মাইনাস r ln k হলো, আর সেকেন্ডটা হলো RT ln, এটার ডিফারেন্সিয়েট, সো d ln k by dt at constant pressure। এই পুরোটাকে যদি আবার টেম্পারেচারে গুণ করি, সেখানে টেম্পারেচার আসলো, এখানে r ln k RT ln k হলো, এবং RT স্কয়ার একই জিনিস আসলো, এবং এটা সমান সমান ডেল্টা জি নট বসালাম। এখন এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তার মানে dz by dt, dz by dt ক্যালকুলেট করার জন্য আমাদের যে ফর্মুলা যেটা আছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এস মাইনাস টি ডেল্টা এস, এবং ডেল্টা এস সমান সমান আমরা এখান থেকে দেখি এটা পি যদি 0 হয়ে যায়, তাহলে পরে এস সমান সমান হলো ডিজি বাই ডিটি। সো এখানে একই জিনিস করা হয়েছে, ডিজি বাই ডিটি, এবং তাহলে পরে আলটিমেটলি ডেল্টা জি নট মাইনাস ডেল্টা এস আসে হলো এখানে মাইনাস মাইনাস প্লাস হলো, এই ফ্যাক্টরটা আছে। সো এই ফ্যাক্টরটা আলটিমেটলি এখানে আছে। সো এটা সমান সমান আছে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ, ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ, ডেল্টা জি কাটা গেল, মাইনাস ডেল্টা এস মাইনাস এই টার্মটা। সো আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে ডেল্টা এইচ আর এখানে হলো প্লাস এই টার্ম। এটাকে নেসেসারি রিফাইনমেন্ট করে আমরা পাচ্ছি d ln k by dt is equal to delta s by RT স্কয়ার, অথবা আমরা এটাকে d ln k কে আলাদা করে ফেলতে পারি, d ln k is equal to delta s by RT স্কয়ার dt। সো এই দুইটা ইকুয়েশনকে বলে ভ্যান টপ আইসোকোর। তাহলে ভ্যান টপ আইসোথার্ম যেটা ছিল সেটা হলো জির সাথে কে এর রিলেশন, আর ভ্যান টপ আইসোকোর হলো কে এর রিলেশন টেম্পারেচারের সাথে। সো আমরা যে কোনো একটা টেম্পারেচারের কে যদি জানি, আরেকটা টেম্পারেচার কে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এখানে যেহেতু ডেল্টা এইচ আছে, সুতরাং রিঅ্যাকশনের ডেল্টা এইচ কত তার উপর ডিপেন্ড করে, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য, তাহলে টেম্পারেচার কমলে পরে এটা বাড়বে, আর যদি পজিটিভ হয় কে বাড়বে, টেম্পারেচার বাড়লে। এবং আমরা এখান থেকে দেখছি যে যে কোনো টেম্পারেচারে যদি ডেল্টা এইচ, যে কোনো রিঅ্যাকশনের ডেল্টা এইচ যদি জানি, তাহলে একটা টেম্পারেচারের কে জানলে আরেকটা টেম্পারেচার কে বের করতে পারি ইউজিং দিস ফর্মুলা। সো দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ দিস ইকুয়েশন। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা যদি একটু সামারি করি, তো আমরা আজকে যেটা দেখতে চাইলাম সেটা হলো রিঅ্যাকটিভ সিস্টেমের মধ্যে আমরা একটা রিঅ্যাকটিভ সিস্টেম হবে কি হবে না সেটা বোঝা, এবং একটা রিঅ্যাকটিভ সিস্টেমের ক্যালকুলেশন করার জন্য যে ভ্যালুটা লাগে সেটা হলো এনথালপি চেঞ্জ। কি করে এনথালপি চেঞ্জ সেটা বের করলাম। একটা রিঅ্যাকশন হবে কিনা সেটা বোঝার উপায় হলো, বা ড্রাইভিং ফোর্স অফ রিঅ্যাকশন, সেটা আমরা ফ্রি এনার্জির সাথে রিলেট করলাম। সেখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইকুয়েশন আসলো, এবং পরবর্তী পর্যায়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে জি এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডিপেন্ডেন্সি অন টেম্পারেচার সেটা আমরা বের করব। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। খোদা হাফেজ।